আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এই দেশ স্বাধীনতার আন্দোলনে বিজেপি আরএসএস এর আরএসএস বা হিন্দু মহাসভা বা সেই সময় এই আরএসএস মার্কা কি বিভিন্ন সংগঠন বা ব্যক্তিদের ভূমিকা কি ছিল, এটা নিয়ে গতকাল একটা পাঠ করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা করছে বিজেপি। সেটা নিয়ে কিছু তথ্য তুলে ধরেছিলাম। আজকে আপনাদের যে তথ্যগুলো তুলে ধরবো সেগুলো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, মানে দেশ স্বাধীন করার জন্য, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য, সে মাস্টারদা সূর্য সেন হোক, ক্ষুদিরাম হোক, বিনয় বদল দীনেশ হোক, প্রীতিলতা উদ্ধার, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে নেতাজি, ভগৎ সিং, মানে লাখো লাখো বিপ্লবীরা প্রাণ দিয়েছেন, জেল খেটেছেন, ফাঁসির দড়ি গলায় দিয়েছেন। কিন্তু এই বিজেপির যারা বাপ ঠাকুর দ্বারা, তারা কতটা আন্দোলন করেছেন, তাদের কিছু আন্দোলনের ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রত্যেককে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আজকে যে তথ্যগুলো দেবো এগুলো অনেকে জানেন, অনেকে জানেন না। বিশেষ করে এই ভিডিওটা অন্ধভক্তদের জন্য, যারা এখনো মনে করেন যে বিজেপি আরএসএস হচ্ছে দেশভক্ত দেশপ্রেমী সংগঠন বা দল, তারা দেশের জন্য নাকি অনেক কিছু করেন। তো আজকের ভিডিও তাদের নেশা কাটানোর জন্য। তো আমি মোটামুটি কিছু তথ্য পয়েন্ট আউট করে কালেকশন করে রেখেছি, তো আপনাদের সামনে আজকের এই ভিডিও। সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং হিন্দু মহাসভার ভূমিকা নিয়ে রাজনৈতিক এবং ঐতিহাসিক মহলে ব্যাপক বিতর্ক ও সমালোচনা রয়েছে। মূলধারার জাতীয়তাবাদী যে আন্দোলন বা ইতিহাসবিদদের পর্যালোচনায় ভারতে, তা মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা আন্দোলন করেছেন, তাদের প্রশ্নটা তো আমরা প্রত্যেকে জানি, যেটা বললাম। কিন্তু এই যে ভারতের মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে দূরে থাকা এবং ঔপনিবেশিক শাসনের সাথে আপোষ এবং সহযোগিতার অভিযোগ আরএসএস এবং হিন্দু মহাসভার বিরুদ্ধে রয়েছে। এখানে কিছু ঐতিহাসিক দলিল এবং তথ্য আপনাদের সামনে পরপর দিচ্ছি। 1 নম্বর হচ্ছে হিন্দু মহাসভার ভূমিকা ও বিতর্কিত পদক্ষেপ। হিন্দু মহাসভা বিনায়ক দামোদর সাভারকরের ক্ষমা প্রার্থনা, অর্থাৎ মার্সি পিটিশন। আন্দামান সেলুলার জেলে বন্দি থাকা অবস্থায় 1911 সাল থেকে 1920 সালের মধ্যে সাভারকর ব্রিটিশ সরকারের কাছে একাধিকবার, অনেকে বলেন যে 9 বার পেয়েছেন, অনেকে 6 বার বলেন, অনেকে বলে 11 বার ক্ষমা চিঠি প্রার্থনা করেছেন। সেখানে তিনি ব্রিটিশ শাসনের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দেন এবং লেখেন যে ব্রিটিশ সরকার যেভাবে নির্দেশ দেবে তিনি সেইভাবেই সেবা করতে প্রস্তুত। তো 1921 সালে জেল থেকে মুক্তির পর এবং পরবর্তীতে শর্তাধীন মুক্তিতে তিনি প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকেন। একটু মনে করিয়ে দিয়ে, এই সাভারকর প্রথম দিনে যখন একটু ইয়ং বয়স ছিল, তখন ব্রিটিশ বিরোধী কিছু কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন। তখনও তিনি সাভারকর হয়ে ওঠেননি, মানে এই যে এখন যে সাভারকরকে বিজেপি আরএসএস পুজো করে, সেই সাভারকর হয়ে ওঠেননি। অল্প বয়সে, তখন ইয়ং ব্লাড, তখন কিছু ব্রিটিশ বিরোধী কার্যক্রমে যুক্ত ছিল। কিন্তু যখন ব্রিটিশ তাকে সেলুলার জেলে পাঠিয়ে দেয়, মানে আজীবন কারাবাস, তখন প্রচুর বিপ্লবীরা ছিলেন সেই সময় সেলুলার জেলে, আন্দামানের সেলুলার জেলে। তো সেখানে একমাত্র ব্যতিক্রমী বিপ্লবী বীর সাভারকর, বীর। হ্যাঁ, তো সেই বীর কি করেছেন, কি বীরত্ব দেখিয়েছিলেন? ক্ষুদিরামের মতো ফাঁসির দড়িতে ঝোলেননি, বা ভগৎ সিং এর মতো ফাঁসির দড়িতে ঝোলেননি, বা দেশ স্বাধীনতার জন্য নেতাজির মতো সারা পৃথিবীর কাছে সাহায্য চাওয়া, বা ভারতের বাইরে যারা ভারতবাসী ছিলেন তাদের হেল্প নিয়ে ভারতীয় সেনা যারা বিভিন্ন দেশে বন্দী ছিলেন সেই সময়, তো তাদেরকে নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ভারতবর্ষ স্বাধীনতার চেষ্টা করেছিলেন। না, এরকম কোন রকম কৃতিত্ব কিন্তু বিজেপি বা আরএসএস বা হিন্দু মহাসভা ছিল না। তো বিষয়টা হচ্ছে যে প্রথম যে কৃতিত্ব, সেটা হচ্ছে যে সাভারকর জেলে বন্দী থাকা অবস্থায় একাধিকবার মার্সি পিটিশন, দয়া ভিক্ষা করেন ব্রিটিশের কাছে, এবং ব্রিটিশের প্রতি বিশ্বস্ত থাকবেন, ব্রিটিশ বিরোধী কোনো লড়াই করবেন না। এবং পরবর্তীকালে অনেকবার মার্সি পিটিশন পাঠানোর পরে ব্রিটিশ দেখে, না, এর মতো দালাল তো আর পাওয়া যাবে না, এ তো অসাধারণ দালাল, তো একে দিয়ে বাকি বিপ্লবীদের বিরুদ্ধে মানে তথ্য সংগ্রহ করা যাবে, একে দিয়ে যুব সমাজকে বিভ্রান্ত করে স্বাধীনতার আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যাবে। তো এই সমস্ত ছল চাতুরিতে এই যে সাভারকরের ভূমিকা একদম অপরিসীম এবং বীরত্ব দেখিয়েছেন বিজেপি, মানে ব্রিটিশের অর্থাৎ ইংরেজদের দালালি করতে।
তো তিনি কি করেন, প্রত্যক্ষ বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকেন। এরপরে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, অর্থাৎ স্বাধীনতার একদম শেষ লগ্নে, স্বাধীনতা যুদ্ধের একদম শেষ লগ্নে, তো সেখানে 1942 সালে মহাত্মা গান্ধী যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন, তখন হিন্দু মহাসভার সভাপতি হিসাবে সাভারকার কর্মীদের নিজ নিজ কাজে বহাল থাকার নির্দেশ দেন এবং এই আন্দোলন বর্জনের জন্য, এই ভারত ছাড়ো আন্দোলন বর্জনের জন্য আহ্বান জানান। বলে এই সমস্ত আন্দোলন করতে হবে না, ঠিক আছে। এবং ব্রিটিশের যে মানে ইংরেজ বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী হোক বা পুলিশ বাহিনী হোক, সেখানে ভারতবর্ষের যুব সমাজকে বলা হয় যে তোমরা সেনাবাহিনীতে যোগ দাও, মানে ব্রিটিশের সেবা করো। যাই হোক, এবারে আসি মুসলিম লীগের সাথে জোট সরকার গঠন। যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে সেই সময় কংগ্রেস শীর্ষ নেতৃত্বরা অধিকাংশ জেলে, ব্রিটিশ ধরে ধরে তাদেরকে জেলে পুরে দিয়েছে। কিন্তু হিন্দু মহাসভা সিন্ধ এবং বাংলা প্রদেশে, অর্থাৎ পাঞ্জাব সিন্ধ আর কি, সিন্ধ প্রদেশে এবং বাংলা প্রদেশে মুসলিম লীগের সাথে জোট সরকার গঠন করে একদম খুব মানে কি বলবো, হিন্দু মুসলিম সম্প্রীতির নমুনা পেশ করছেন। তো আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলায় তখন ফজলুল হক মুসলিম লীগ সরকারে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ভেরি গুড। এই হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। ইংরেজদের সময়, ইংরেজদের না তাড়িয়ে সেই সময় এই কোয়ালিশন গভর্নমেন্টের মন্ত্রী শ্যামাপ্রসাদ, বিশাল বিপ্লবী, যাকে এখন মানে বিজেপি নেতাজিকে মানে সাইড করে, অপমান করে তাকে সরিয়ে শ্যামাপ্রসাদকে সামনে আনানো ছিল, সেই মহান যে মুসলিম লীগের সরকারের অর্থমন্ত্রী ছিলেন। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশের সৈন্য সংগ্রহে সহযোগিতা। যখন দেশের যুব সমাজ ব্রিটিশকে তাড়ানোর চেষ্টা করছে, সেই সময় যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গড়ে ব্রিটিশের বিরুদ্ধে সামরিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সাভারকার হিন্দু মহাসভার কর্মীদের ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান এবং ঔপনিবেশিক বাহিনীর সামরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করা, অর্থাৎ ব্রিটিশের সেনাবাহিনীকে শক্তিশালী করা, বাহিনী শক্তিশালী করা, যাতে ভারতে আরো বেশি দিন ক্ষমতা থাকতে পারে, ভারতে যে সমস্ত বিপ্লবীরা রয়েছেন তাদের বিরুদ্ধে যাতে ব্রিটিশ আরো বেশি আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে, আরো শক্তিশালী ভূমিকা নিতে পারে। সেই জন্য ব্রিটিশ সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য সাভারকার যুব সমাজকে আহ্বান জানিয়েছেন। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর কি। এবারে আরেকটা বড় তথ্য, সেটা হচ্ছে ব্রিটিশ প্রশাসনিক আনুগত্য। তো 1942 সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর স্যার জন হার্বার্টকে লেখা চিঠিতে শ্যামাপ্রসাদ মুখার্জি উল্লেখ করেছিলেন কিভাবে ব্রিটিশদের ভারত ছাড়ো আন্দোলন দমন করা উচিত এবং বাংলায় যাতে এই আন্দোলন ছড়িয়ে না পড়ে এই বিষয়ে প্রশাসনের সাথে সহযোগিতা করা উচিত। আপনারা এই চিঠিটা, শ্যামাপ্রসাদের যে চিঠি ব্রিটিশ গভর্নর যখন স্যার জন হার্বার্টকে লিখেছিলেন, এই চিঠির কপি আপনি শ্যামাপ্রসাদের যে সমস্ত চিঠি সংকলন বই আকারে যেগুলো বাজারে আছে সেগুলো পেয়ে যাবেন, ন্যাশনাল লাইব্রেরিতে পেয়ে যাবেন, আরো বিভিন্ন দপ্তরে পেয়ে যাবেন। যে শ্যামাপ্রসাদ সেই সময় ব্রিটিশের কত আনুগত্য প্রকাশ করেছিলেন এবং শ্যামাপ্রসাদ ব্রিটিশ গভর্নমেন্টের মানে কতটা সহযোগিতা করেছিলেন এবং তিনি ভারত ছাড়ো আন্দোলনকে কিভাবে দমন করতে হবে তার বুদ্ধি দিচ্ছেন এবং বাংলা যাতে এই আন্দোলনে ছড়িয়ে না পড়ে বাংলায়, তার জন্য কি কি করা উচিত সেগুলো পরামর্শ দিচ্ছেন ব্রিটিশকে শ্যামাপ্রসাদ মুখার্জি। তো হেন সব শ্যামাপোকা বা সাভারকারের যারা অবৈধ সন্তানেরা বর্তমানে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছেন, তারা এখন তিরঙ্গা যাত্রা করছেন এবং স্বাধীনতার মহোৎসব পালন করছেন, ঝান্ডা নিয়ে দৌড়দৌড়ি করছেন, লাফালাফি করছেন। এছাড়াও আমি আগের দিনই বলেছিলাম যে এরাই, এই আরএসএসই স্বাধীনতার পর থেকে নাগপুরে তাদের যে সদর দপ্তর আরএসএস এর হেডকোয়ার্টার, সেখানে 3 জন আরএসএস এর যুবক সদস্য তারা বলেছিলেন যে স্বাধীনতা দিবস মানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে 2001 সালে সেই সদর দপ্তরের ঝান্ডা, ভারতের তিরঙ্গা ঝান্ডা যখন তারা উত্তোলন করতে যায় তখন তাদেরকে রীতিমতো মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয়, তাদের বিরুদ্ধে মামলা চলে দীর্ঘদিন। যাই হোক, সেই ইতিহাসটা আমি আগের এপিসোডে, গতকাল এপিসোডে বলেছি, তো সেটা আবার রিপিট করছি না। যাই হোক, এইবারে আপনাদের বলি। তো এবার হচ্ছে, এতক্ষণ হিন্দু মহাসভার কথা বললাম, এবার হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর ভূমিকা। সংগঠনগতভাবে স্বাধীনতা সংগ্রাম থেকে দূরত্ব। 1925 সালে গঠিত আরএসএস এর প্রতিষ্ঠাতা KB হেডগেওয়ার এবং পরবর্তী প্রধান মানে দ্বিতীয় সরসংঘচালক MS গোলওয়ালকার সংগঠনকে কংগ্রেসের নেতৃত্বাধীন গণ আন্দোলন যেমন আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন থেকে প্রাতিষ্ঠানিকভাবে দূরত্ব রেখেছিলেন। একদম অফিসিয়ালি তারা ঘোষণা করে দিয়েছিলেন যে এই যে ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এই সমস্ত ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলনে অংশ নেওয়া যাবে না।
এ ব্যাপারে দূরত্ব রেখে, হ্যাঁ, এবার তাদের অগ্রাধিকার ছিল হিন্দু সমাজের সংগঠন ও চরিত্র গঠন। যখন দেশ পরাধীন তখন হিন্দু সমাজের চরিত্র গঠন, মানুষকে ধর্মীয় আবেগের মধ্যে ঢুকিয়ে আনুগত্য শেখানো, মানে ব্রিটিশ সরকার হচ্ছে সব থেকে পূজনীয় একটা, তিনি হচ্ছেন আশীর্বাদ, রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে ব্রিটিশ কোম্পানির তেল দেওয়ার জন্য, পাঁচাটা দালালে পরিণত করার জন্য যুব সমাজকে কাজ করতে বলেছেন। তো প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধী কোনো লড়াই তারা করবেন না, এটা ঘোষণা করেছিলেন। গোলওয়ালকারের দৃষ্টিভঙ্গি এবং নির্দেশিকা। এম এস গোলওয়ালকার অর্থাৎ দ্বিতীয় সরসংঘ চালক অর্থাৎ আরএসএস এর প্রধান, দ্বিতীয় প্রধান হেডগেওয়ারের পরে, তার বাঞ্চ অফ থট বইয়ে উল্লেখ করেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরএসএস নিজেদের প্রধান লক্ষ্য হিসেবে দেখেনি। তার মতে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য লড়াইকে জাতীয়তাবাদের সাথে এক করে দেখা অনুচিত। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি অপচয় না করে সংগঠন মজবুত করাই লক্ষ্য ছিল মূল কাজ। যখন দেশ স্বাধীনতার একদম শেষ লগ্নে, যখন দেশটাকে স্বাধীন, ব্রিটিশ প্রায় পালাবে করছে, সেই সময়ে এই যে আরএসএস তারা বলছে যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন নেই, এতে শক্তি অপচয় হবে, ওর থেকে ভালো তোমরা হিন্দুত্ব প্রচার করো, তোমরা সংগঠন আরএসএস সংগঠনটাকে শক্তিশালী করো। আপনাদের একটু জানিয়ে দিই, আরএসএস স্বাধীনতার আগেই কিন্তু যথেষ্ট শক্তিশালী সংগঠন ছিল অনেক বিপ্লবী সংগঠনের তুলনায়, কিন্তু তারা কখনোই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেনি। তারা এখন যে অস্ত্র ট্রেনিং, কোথাও বিভিন্ন জায়গায় দেখুন অস্ত্র ট্রেনিং হয়, তাদের লাঠি সোটা থেকে শুরু করে বন্দুক AK-47 চালানো পর্যন্ত তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে না, সেই সময়ও দেওয়া হতো, কিন্তু তারা ব্রিটিশের বিরুদ্ধে সেটা ব্যবহার করতো না, সেটা ব্যবহার করতো নিজের দেশের মানুষের বিরুদ্ধে, এবং তারা গৃহযুদ্ধ করা, মানে তাদের মানে নিজের দেশের মধ্যে আভ্যন্তরীণ গন্ডগোল বা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য, অর্থাৎ দেশের ক্ষতি করার জন্য। যেমন বিদেশি শক্তি দেশটাকে শেষ করে, এরা দেশের বাইরে থেকে শেষ করে, আর এরা দেশের ভেতরে থেকে দেশটাকে শেষ করে এবং সেটা সাধারণ মানুষের ক্ষতি করে। এবারে হচ্ছে জাতীয় তেরঙ্গার বিরোধিতা ও ভাগোয়া ঝান্ডার প্রাধান্য। আগের দিনই বলেছিলাম এই তথ্যটা, যে 1947 সালে স্বাধীনতা দিবসের প্রাককালে আরএসএস মুখপাত্র দ্য অর্গানাইজার পত্রিকা হচ্ছে আরএসএস এর মুখপাত্র, মানে ন্যাশনাল মুখপাত্র, 14ই জুলাই 1947 সালে ভারতীয় জাতীয় তেরঙ্গা পতাকার বিরোধিতা করা হয় ওপেনলি, একদম সেখানে আর্টিকেল লেখা হয়, এবং একে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে হিন্দুদের জাতীয় প্রতীক হিসাবে শুধুমাত্র ভাওগা অর্থাৎ গেরুয়া পতাকাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত প্রকাশ করা হয়। দীর্ঘদিন আরএসএস সদর দপ্তরে জাতীয় পতাকা এই কারণে উত্তোলিত হতো না। সংবিধানের পরবর্তী মনুস্মৃতির পক্ষপাত। এই মনুস্মৃতি কি আছে? মনুস্মৃতি হচ্ছে ভারতবর্ষকে 4টি বর্ণে ভাগ করা, মানে এই যে হিন্দুত্বের কথা তারা বলে, সেখানে কিন্তু সব হিন্দুর সমান অধিকার নেই। সেখানে বর্ণবাদী যে সিস্টেম, যেটাকে মনুবাদ বলা হয়, সেই সিস্টেমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর পরবর্তীকালে অনেকে 5টা বর্ণ স্বীকার করা হয়, একটা হচ্ছে একদম অচ্ছুত ম্লেচ্ছ যারা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এই বর্ণবাদ বাদ দিলে হিন্দু ধর্মের কাঠামোটাই ভেঙে যায়। অর্থাৎ আপনি যদি হিন্দু ধর্ম থেকে এই বর্ণবাদী সিস্টেমটা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই কাঠামোটা ভেঙে দেন, অর্থাৎ সবাই যদি সমান হয়ে যায়, যেমনটা ধরুন খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, আধুনিক অনেক ধর্মেই আছে, যেমন বুদ্ধিস্ট আছে, তো এই ধর্মগুলোতে কোনো জাতপাত নেই, এখানে সবাই সমান। কিন্তু হিন্দু ধর্মের কাঠামোতে কিন্তু বেসিক হচ্ছে বর্ণবাদ, যে বর্ণবাদের কারণে মানে বাইরে থেকে কোনো শত্রুর প্রয়োজন হয় না। এটা বর্ণবাদ, এক একটা শ্রেণীর মানুষ এক একটা শ্রেণীর শত্রুতে পরিণত হয়, এবং সব থেকে সংখ্যাগরিষ্ঠ যে মানুষ, কেটে যাওয়া মানুষ, তারা হচ্ছে একদম শূদ্র, নিচু জাত। মানে এইভাবে নিজের একটা এমন একটা ধর্ম, যে ধর্মটা তার নিজের ধর্মের মানুষকে নিকৃষ্ট, শূদ্র, দাস, ম্লেচ্ছ, অচ্ছুত ঘোষণা করে দিয়েছে শাস্ত্রীয় মতে। এটা পৃথিবীর কাছে আমি মনে করি যে এই ধরনের চিন্তাভাবনা যে ধর্ম রাখে এবং যে পার্টি, যে সংগঠন এই হিন্দুত্বের প্রচার করে, তাদেরকে ভারতবর্ষ থেকে নয়, পৃথিবী থেকে ব্যান করে দেওয়া উচিত। এবার আপনাদের বলি সংবিধানের মনুস্মৃতির পক্ষপাতটা কিরকম। 1949 সালে 26 নভেম্বর ভারতীয় সংবিধানে গৃহীত হওয়ার পর, মানে সংবিধান দিবস আর কি, অর্গানাইজার পত্রিকা ক্ষোভ প্রকাশ করে বলা হয় যে সংবিধানে প্রাচীন ভারতীয় আইনশাস্ত্র অর্থাৎ মনুস্মৃতির কোনো প্রতিফলন নেই। আমি আগে যেটা বললাম, তারা চাইছিল যে সংবিধানের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই কাঠামো, এই বিভেদ, এই মানে কি বলবো, এই ধরনের অস্পৃশ্যতা এবং অমানবিক রীতি সংবিধানের মধ্যে থাকুক, তারা এটা চাইছিল। এবং সেটা 1949 সালে 26 নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার পর দ্য অর্গানাইজার পত্রিকায়
এই বিষয় নিয়ে তারা আর্টিকেল লেখে, অর্থাৎ আরএসএস মত প্রকাশ করে। এবারে আসি সাম্প্রদায়িক মেরুকরণ এবং জাতীয়তাবাদী ঐক্যের আঘাত। যখন সারা দেশ জুড়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সমস্ত পার্সি, শিখ সমস্ত মানুষ মিলে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, সেই সময় দ্বিজাতি তথ্যের তথ্য সামনে নিয়ে আসে। মোহাম্মদ জিন্না বহু আগে, আপনারা একটু মনে করে দিই, মোহাম্মদ জিন্না, সাভারকার, এরা কিন্তু সব খুব ক্লোজ ফ্রেন্ড, এবং তারা কিন্তু দুজনেই নাস্তিক, এবং তারা গরুর মাংস, শুয়োরের মাংস, মদ, সমস্ত রকমের নেশা তারা করতেন। পরবর্তী জীবনে শুনেছি তারা নাকি এগুলো থেকে বিরত থেকেছেন। কিন্তু প্রথম জীবনে তারা, এবং তারা এই ক্ষমতা দখলের জন্য তারা কিন্তু এই দ্বিজাতি তথ্য, অর্থাৎ হিন্দুদের জন্য আলাদা দেশ, মুসলিমদের জন্য আলাদা দেশ, এরকম ধরনের দ্বিজাতি তথ্য তারা সামনে নিয়ে আসে। মোহাম্মদ আলী জিল্লার বহু আগেই হিন্দু মহাসভার মঞ্চ থেকে হিন্দু ও মুসলিমদের পৃথক জাতি হিসেবে তুলে ধরা হয়েছিল। 1937 সালে আহমেদাবাদে হিন্দু মহাসভার অধিবেশনে সাভারকার বলেন যে ভারত একটি অখণ্ড জাতি নয়, বরং হিন্দু মুসলিম দুটি পৃথক জাতি। এই অবস্থান ব্রিটিশের কাছে ভাগ করো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল নীতিকে পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। যখন আপনারা জানেন যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনগুলো ভাঙার জন্য ব্রিটিশ বারবার চেষ্টা করেছিল যে ভাঙার জন্য, হিন্দু মুসলিমের মধ্যে গন্ডগোল পাকানোর বহুদিন ধরে চেষ্টা। ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা এই সিপাহী বিদ্রোহ থেকে শুরু করেছিল। সিপাহী বিদ্রোহ ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন, যাতে সেখানে হিন্দু মুসলিম সিপাহীদের নিজেদের মধ্যে মারামারি হয়, ঐক্য না হয়, যাতে এক হয়ে ব্রিটিশের বিরুদ্ধে বন্দুক না ঘুরিয়ে দেয়। তো ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে যে বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের মধ্যেও তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেছিল। এবং এটাকে মদত দিচ্ছে কারা, বুদ্ধি দিচ্ছে কারা? আরএসএস ব্রিটিশকে আরো বুদ্ধি দিচ্ছে যে আমাদের স্বাধীনতা যদি চাই, সেটা হিন্দু মুসলিম আলাদা দেশ চাই। অর্থাৎ এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশকে তারা পরামর্শ দেয় বারবার। এবারে আরেক গান্ধী হত্যা। 1948 সালে 30 জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করলেন নাথুরাম গডসে। গডসে হিন্দু মহাসভার সক্রিয় সদস্য ছিলেন এবং পূর্বে আরএসএস সাথেও যুক্ত ছিলেন। আরএসএস হিন্দু মহাসভা একদম প্যারালাল সংগঠন, তারা একে অপরের পরিপূরক। কোনো কোনো বিষয় হয়তো আরএসএস বেশি কট্টর, কোনো কোনো বিষয়ে হিন্দু মহাসভা কট্টর, কোনো কোনো বিষয়ে মানে দুজনে মোটামুটি প্যারালাল সংগঠন। এই একই সংগঠন, একই ব্যক্তি দুটো সংগঠনে অল্টারনেটিভ তারা কাজ করে। তো কি করেছে? 1948 সালে 30 জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করেন নাথুরাম গডসে। গডসে হিন্দু মহাসভার সক্রিয় সদস্য ছিলেন এবং পূর্বে আরএসএস এর সাথেও যুক্ত ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএস কে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং মন্তব্য করেন যে তাদের বক্তব্য বিদ্বেষমূলক প্রচারের ফলে এই বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছিল। বুঝতে পারছেন, ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম সন্ত্রাসবাদী হামলা এবং তাতে মহাত্মা গান্ধীর হত্যা করা, মানে ভারতবর্ষের প্রথম সন্ত্রাসবাদী সংগঠন, এবং বর্তমানেও আনরেজিস্টার্ড একটি সংগঠন, বা যারা ভারতের সংবিধান মানে না, যারা এখনো পর্যন্ত অস্ত্র ট্রেনিং দেয়, যারা দেশের মধ্যে আভ্যন্তরীণ সাম্প্রদায়িক দাঙ্গা এবং গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করে। ফলে একের পর এক তথ্য আপনাদের আমি দিয়ে দিচ্ছি। আজকে তথ্যগুলো দেওয়ার পর আপনাদের সাথে বাকি আলোচনা করব। এবারে মহাত্মা গান্ধীর হত্যা তো গেল। এবারে এখানে এই ঐতিহাসিক দলিল এবং তথ্য অনুযায়ী, নথি অনুযায়ী, ভারতের আপামর জনতা যখন ব্রিটিশের শাসনের অবসানের জন্য আত্মত্যাগ কারাবরণ করছিল, ফাঁসির দড়িতে ঝুলছে, তখন এই সংগঠনগুলোর নেতৃত্ব ব্রিটিশদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রতিরোধ গড়ে তোলার পরিবর্তে সাংগঠনিক বিস্তার, সাম্প্রদায়িক রাজনীতি এবং ব্রিটিশকে সহযোগিতা করে গেছে। তারাই আজকে ক্ষমতায় রয়েছে, তারা এখন দেশভক্তির প্রচার করছে, নেতাজিকে অপমান করার সাহস দেখাচ্ছে। আমি জানি না মানুষের, সাধারণ মানুষের মেরুদণ্ড কতটা ভেঙে ফেলেছে বিজেপি আরএসএস এই সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে, গোবর ও গোমূত্র খাইয়ে। যে নেতাজির মতো, মানে ভারতবর্ষের আমি যদি 1 নম্বর বিপ্লবী ধরি, এবং সেই হিসাবে তাকে যারা অসম্মান করতে পারে, তাদের এমএলএ এমপিরা বারবার অসম্মান করতে পারে, তাদের মূর্তি ভাঙতে পারে, আমার মনে হয় যে বিজেপি আরএসএস এর হাত ভেঙে দেওয়া উচিত, মাথা গুড়িয়ে দেওয়া উচিত ভারতের জনগণের। যাই হোক, এবারে আসছি জাতীয় পতাকা নিয়ে। এই যে অবস্থান, গতকাল আমি কিছু তথ্য দিয়েছিলাম। এই জাতীয় পতাকা, তিরঙ্গা আজকে ঝান্ডা উদয় করছে। ফলে গতকাল রাতে যে ভিডিওতে তথ্য দিয়েছিলাম, তার কিছু তথ্য আমি রিপিট করছি। তো জাতীয় পতাকাকে নিয়ে এবং সংবিধানের, জাতীয় পতাকা এবং সংবিধানের প্রতি আরএসএস এর যে দৃষ্টিভঙ্গি, তার কিছু তথ্য আপনাদের দিই। জাতীয় পতাকা এবং জাতীয় পতাকা বিরোধী অবস্থান ও ঘটনাবলী।
স্বাধীনতার প্রাক্কালে তেরঙ্গা প্রতিবাদ করেন। দেশভাগের ঠিক আগে এবং স্বাধীনতা দিবসের মুখে আরএসএস এর মুখপাত্র দ্য অর্গানাইজার পত্রিকায় 14 আগস্ট 47 সালে প্রকাশিত সম্পাদকীয়তে জাতীয় পতাকার তীব্র বিরোধিতা করা হয় এবং সেখানে লেখা হয়েছিল, কোট আনকোট, যেসব মানুষের ভাগ্যের চাকা তাদের হাতে ক্ষমতা এনে দিয়েছে তারা হয়তো আমাদের হাতে তিরঙ্গা তুলে দিতে পারে, কিন্তু হিন্দুরা কখনোই এটাকে সম্মান করবে না, আপন করে নেবে না। 3 সংখ্যাটি নিজেই একটি অশুভ লক্ষণ এবং 3টি রঙের পতাকা নিঃসন্দেহে একটি অত্যন্ত খারাপ মানসিক প্রভাব ফেলবে এবং দেশের জন্য ক্ষতিকর হবে। এটা কে লিখছে? আরএসএস। এই আরএসএস তিরঙ্গা নিয়ে এই কথা লেখে, যারা এখন হঠাৎ করে তিরঙ্গা নিয়ে লাফালাফি করছে। এটা শুধুমাত্র লোক দেখানো, যুব সমাজকে বিভ্রান্ত করা এবং বিজেপি আরএসএস এর বিরুদ্ধে যুব সমাজ যাতে আন্দোলন না করে তার জন্য চেষ্টা করে। আপনি প্রত্যেকে অনুরোধ, ভিডিওটা আজকে ব্যাপক শেয়ার করুন। আজকে স্বাধীনতা দিবস, আজকে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি আরএসএস বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা নিয়ে, তেরঙ্গা উত্তোলন নিয়ে। ফলে এই তথ্যগুলো আমি যেটা শুরু থেকে বলছি, প্রত্যেকটা তথ্য একদম ঐতিহাসিকভাবে সত্য এবং তথ্য দিয়ে দিয়ে বলছি কোথায় কিভাবে তারা লিখেছে, কি কি বক্তব্য রেখেছে। এবারে ভাগোয়া ধ্বজ অর্থাৎ গেরুয়া পতাকা ওদের একমাত্র জাতীয় পতাকা হিসেবে দাবি। আরএসএস এর দ্বিতীয় সরসংঘচালক এম.এস. গোলওয়ালকার তার বক্তৃতা এবং তার গ্রন্থ বাঞ্চ অফ থট এ জাতীয় পতাকা সমালোচনা করেন এবং তার মতে কংগ্রেসের নেতৃত্বে যে তেরঙ্গা পতাকা তৈরি করা হয়েছে তা হিন্দু সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না, এটি কেবল সাম্প্রদায়িক বোঝাপড়ার অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ অন্যান্য সম্প্রদায়ের প্রতীক হিসাবে প্রতিফলিত করে। অর্থাৎ ভারত একটি কি বলবো, ভারত একটি মিশ্র সংস্কৃতির দেশ। এখানে বহু ধর্মের জন্ম, শিখ, জৈন, বুদ্ধিস্ট, বিভিন্ন ধর্মের জন্ম হয়েছে। তো তারপরেও হিন্দু মুসলিম নির্বিশেষে, মানে সংখ্যা গরিষ্ঠ থেকে সংখ্যালঘু বিভিন্ন ধর্ম মিলিয়ে একটা সংস্কৃতি জন্ম হয়েছে, যে কারণে ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির দেশ, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো এটার নিদর্শন কিন্তু ওই পতাকা, ভারতের জাতীয় পতাকা তেরঙ্গায় কিন্তু প্রতিফলিত আছে। এটাকে কিন্তু সমালোচনা করছে আরএসএস এর প্রধান এম.এস. গোলওয়ালকার এবং তিনি বলছেন এটা হিন্দু সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না, অতএব এটা হিন্দুদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয় এবং এর মানে বিরোধিতা, মানে ওপেনলি বিরোধিতা করছে তারা। এটা কত তারিখে লিখছেন তিনি এটাকে লিখছেন ঠিক স্বাধীনতা পরপর, মানে 1947 সালে 14 আগস্ট থেকে শুরু করে লাগাতার প্রায় 70 দশক পর্যন্ত, 70-80 দশক পর্যন্ত এই সংবিধান, জাতীয় পতাকা, স্বাধীনতা দিবস থেকে শুরু করে সবকিছু তারা বিরোধিতা করে গেছে। এবার আপনাদের আমি একটি তো এটা হিন্দুদের জন্য ভাগোয়া পতাকা লাগবে, ভাগোয়া পতাকাকেই জাতীয় পতাকা বানাতে হবে, মানে এই হচ্ছে ওদের মূল দপ্তর। এরপরে হচ্ছে নাগপুরে সদর দপ্তরে 52 বছর পরে 52 বছর ধরে তিরঙ্গা পতাকা তোলেইনি। আপনারা জানেন যে কোনো সরকারি বেসরকারি অফিসে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করার একটা রেওয়াজ রয়েছে, কিন্তু আরএসএস এমন একটি সংগঠন যে সংগঠনের সদর দপ্তর হেডকোয়ার্টার নাগপুরে, হেডকোয়ার্টারে, সেখানে জাতীয় পতাকা 2002 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 52 বছর তারা জাতীয় পতাকা উত্তোলন করেনি। কি করেছে? কয়েকটা ছেলে, কিছু রাষ্ট্রপ্রেমী যুবদল বলে একটা গ্রুপ, মানে আরএসএস এর একটা গ্রুপ, 2001 সালে 26শে জানুয়ারি 3 সদস্য, বাবা মেন্থে, রমেশ কামলেকর আর উমেশ চৌবে, নাগপুরে আরএসএস সদর দপ্তরে জোরপূর্বক প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করার চেষ্টা করে। আরএসএস তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা দায়ের করে। 2013 সাল পর্যন্ত আদালতে এই মামলা চলে এবং 2013 সাল, মানে 2001 থেকে 2013, 12 বছর ধরে এই মামলা চলে এবং তারপরে তারা বেকসুর খালাস পায়। তো 2002 সালে 26 জানুয়ারি, দীর্ঘ 52 বছর পর, তারপরে আরএসএস সদর দপ্তরে মানে চুনকালি পড়ে গেছে বিজেপি আরএসএস এর। ফলে 2002 সালে 26শে জানুয়ারি, 2001-এ ঘটনা ঘটলো এবং তারপরে 2002 সালে 26শে জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে তিরঙ্গা উত্তোলন করে আরএসএস সদর দপ্তরে। এবারে আসি, এটা গেল তিরঙ্গা পতাকা নিয়ে। এবারে আসি সংবিধান বিরোধী তাদের কি কার্যকলাপ তারা করেছে। মনুস্মৃতির অনুপস্থিতিতে ক্ষোভ এবং সংবিধান প্রত্যাখ্যান। এই আগেই বলেছিলাম যে মনুস্মৃতি যে বর্ণবাদ, মানে হিন্দু ধর্মের মধ্যে ভেদাভেদ তৈরি করার যে বর্ণবাদী ফাঁদ, অস্পৃশ্যতা, সেটা কেন সংবিধানের মধ্যে নেই, সেটা নিয়ে কি করেছেন, সেটা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তা আপনাদের জাস্ট একটু তথ্য দিই। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর, ঠিক পরপরই 1949 সালের 30 নভেম্বর দ্য অর্গানাইজার পত্রিকায় একটি সম্পাদকীয়তে সংবিধানের কঠোর সমালোচনা করা হয়। এটা কত সালে? 49 সালে, মানে স্বাধীনতার 2 বছর পর।
এখানে কি বলা হচ্ছে, তারা কি লিখছে তার মুখপত্রতে? আমাদের সংবিধানে প্রাচীন ভারতে অনন্য সাংবিধানিক বিকাশের কোনো উল্লেখ নেই। মনুর আইন মনুস্মৃতি বিশ্বের কাছে প্রশংসিত, এবং সেখানে যে আইন লিখিত আছে তা আজও কোটি কোটি হিন্দু জীবনকে পরিচালিত করে। কিন্তু আমাদের পণ্ডিত সংবিধান প্রণেতাদের কাছে এর কোনো মূল্য নেই। মানে এখানে একটা সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে দিল, মানে বলছে সংবিধানের মধ্যে মনুর যে বর্ণবাদী ব্যবস্থা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং বিভিন্ন সামাজিক যে ধর্মীয় বিভাজন, সেটা কেন সংবিধানে ঢোকায়নি, তার জন্য আইন প্রণেতা অর্থাৎ ভারতের সংবিধান যারা প্রণয়ন করেছেন তাদের সম্পর্কে উল্টোপাল্টা তিনি কথা এখানে লিখছে আরএসএস। এটা কোর্ট রানগোট বললাম। এবং পাশ্চাত্য অনুকরণ, অভারতীয় আখ্যা, মানে এই যে ভারতীয় সংবিধানকে পাশ্চাত্য, আমরা জানি সেই সময় পশ্চিম বিশ্ব অর্থাৎ ব্রিটিশ ইউরোপিয়ান কান্ট্রি গুলো অনেক এগিয়ে টেকনোলজিতে এবং সব ক্ষমতার দিক থেকে, সব থেকে তারা বিশ্বের বেশিরভাগ দেশ তখন দখলদার করে নিয়েছে, তাদের উপনিবেশ বানিয়ে ফেলেছে। তো তারা অনেক বেশি আধুনিক, অনেক বেশি এগিয়ে আমাদের মতো পিছিয়ে পড়া দেশগুলোর তুলনায়। তো স্বভাবতই তারা আইন কানুন, নিয়ম কানুন বিভিন্ন বিষয়ে বেশি। তো এখানে আরএসএস অভিযোগ করছে, এম এস গোলওয়ালকার সংবিধান সম্পর্কে মন্তব্য করেছিলেন যে এই সংবিধান ব্রিটিশ ও অন্যান্য পশ্চিমা দেশের আইন থেকে বিভিন্ন অনুচ্ছেদ জোড়াতালি দিয়ে বসানো হয়েছে, এবং সেখানে খাঁটি ভারতীয় বা হিন্দু দর্শনের কোনো প্রতিফলন নেই। মানে সেখানে জাতপাতটা ঢোকানো হয়নি, অস্পৃশ্যতা ঢোকানো হয়নি, মানুষের বিভেদের ধর্মীয় বিভেদ এবং বিভাজন, কুসংস্কার ঢোকানো হয়নি। যেহেতু পাশ্চাত্য দেশ থেকে অনুকরণ করা হয়েছে, তার জন্য এই সংবিধান তারা মানে না। এটা বলছেন কে? এম এস গোলওয়ালকার, আরএসএস এর দ্বিতীয় যে প্রধান হয়েছিলেন এম এস গোলওয়ালকার, মাধব সদাশিব রাও এম এস গোলওয়ালকার। তো তিনি লিখছেন এটা। এবারে কি হচ্ছে, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিরুদ্ধে। আমি একটু আপনাদের বলি, ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির দেশ, বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা, জাতি মিলে একটা উপমহাদেশ, এবং সেখানে ভারতের সংবিধান এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটা ধর্মের প্রতিটা মানুষের সমান অধিকার রয়েছে। অর্থাৎ ভারতের সংবিধান একটা ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক কাঠামো রয়েছে, যাতে সবার সমান অধিকার। সমাজতান্ত্রিক মানেই হচ্ছে সমান অধিকার প্রত্যেকের। তো সেই শব্দর বিরোধিতা করা হচ্ছে। সংবিধানের মূল প্রস্তাবনায় থাকা ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার এবং সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট ধারণাকে হিন্দুত্ববাদী তাত্ত্বিকরা বরাবরই হিন্দু রাষ্ট্র ধারণার পরিপন্থী বলে বিবেচনা করেছেন। বিভিন্ন সময় হিন্দুত্ববাদী সংগঠন ও নেতাদের পক্ষ থেকে সংবিধান থেকে এই শব্দগুলো বাদ দেওয়া এবং ভারতকে আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি তোলা হয়। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে কি করে? আপনারা জানেন যে ভারতবর্ষের মিশ্র সংস্কৃতির দেশ, এখানে পার্টিকুলার কোনো একটা ধর্মের আধিপত্য বাকি ধর্মগুলোকে বাকি ধর্মের প্রতি অন্যায্য করা হয়, এবং তাদেরকে দমন পীড়নের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আপনি যদি এখন শুধু মুসলিম কান্ট্রি ভারতবর্ষে, শুধু হিন্দু কান্ট্রি বা কোনো বুদ্ধিস্ট কান্ট্রি বা এরকম যদি আপনি ধরেন, অর্থাৎ বাকিদেরকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষের এই কাঠামো, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য কোনোভাবেই এটাকে সাপোর্ট করে না। কিন্তু সেখানে তারা কি বলছেন যে ভারতবর্ষে হিন্দুত্ববাদী সংবিধান থেকে এই শব্দগুলো তুলে বাদ দিয়ে সেখানে হিন্দুত্ববাদী কনসেপ্ট ঢোকাতে হবে, অর্থাৎ সেখানে বর্ণবাদ, জাতপাত এগুলো ঢোকাতে হবে। সেখানে মানে কি বলবো, সামাজিক বৈষম্য, ধর্মীয় বৈষম্য ঢোকাতে হবে। না হলে নাকি ভারতবর্ষে এই সংবিধান সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দগুলো এই কারণে বাদ দিতে হবে। যাই এবারে সমসাময়িক বিতর্ক এবং সংবিধানের পরিবর্তনের দাবি। আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে ভারতের সংবিধান পাল্টে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার একটা প্রক্রিয়া চলছে। এর কারণে ভারতবর্ষের সংবিধান থেকে মূল কাঠামোগত যে আইনগুলো আছে সেগুলো পরিবর্তনের চেষ্টা করছে বিজেপি। তো সংবিধান পুনর্বিবেচনার চাপ 1999 থেকে 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, সেই সময় আরএসএস এবং তাদের সমমনা বিভিন্ন সংগঠন, শাখা পোশাখা পক্ষ থেকে সংবিধান পর্যালোচনার জন্য ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন গঠনের প্রস্তাব আনা হয়েছিল, এবং যা বিরোধী এবং দলিত সংগঠনের মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দেয়। অর্থাৎ সংবিধান পরিবর্তন করার জন্য বিভিন্ন সংগঠন থেকে সরকারকে একটা কমিশন গঠন করতে বলে। এবার শীর্ষ নেতাদের বিতর্কিত মন্তব্য। এবারে দেখুন, এবার আরএসএস বিজেপির মানে সেই পুরনো নেতাদের কথা এবার ছাড়ুন, এবার নতুন যারা, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পর বা পরবর্তীকালে তারা কি বক্তব্য রেখেছে। 2017 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে প্রকাশ্য মন্তব্য করেছিলেন যে আমরা সংবিধান পরিবর্তন করতে ক্ষমতায় এসেছি 1917 সালে, অর্থাৎ 2014 পরে। এই মন্তব্য তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করে এবং পরে তাকে সংসদে দুঃখ প্রকাশ করতে বাধ্য করা হয়।
সাম্প্রতিক বিভিন্ন সময়ে হিন্দুত্ববাদী মঞ্চ থেকে সংবিধান পরিবর্তনের ধর্মভিত্তিক শাসনতন্ত্র চালুর দাবি, আম্বেদকরের প্রণীত নীতিগুলো সমালোচনা, রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিবাদের জন্ম। এবার এই হচ্ছে মোটামুটি বিজেপি আরএসএস এর দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, দেশের তিরঙ্গা জাতীয় পতাকার প্রতি সম্মান, সংবিধানের প্রতি সম্মান, এই নাকি তাদের অবদান। কি বলবেন? আজকের স্বাধীনতা দিবসে আপনাদের কাছে যে তথ্যগুলো তুলে ধরলাম, কোন মাইকালাল বিজেপি আরএসএস নেতার ক্ষমতা থাকলে আমাকে মিথ্যা প্রমাণ করুক। আমি প্রত্যেকটা ঐতিহাসিক তথ্য এবং রেফারেন্স সহ আপনাদের দিলাম। প্রত্যেককে অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন, যাতে মানুষের সামনে বিজেপি আরএসএস এর এই কুকীর্তির কালো ইতিহাস মানুষের সামনে পরিষ্কার হয়, এবং তারা যে তিরঙ্গা পতাকা নিয়ে আজকে লাফালাফি করছে, এটা শুধুমাত্র লোক দেখানো, যুব সমাজকে, মানুষকে বিভ্রান্ত করা, যাতে তাদের বিরুদ্ধে মানুষ এই ইতিহাসগুলো না জানতে পারে, তাদের বিরুদ্ধে মানুষ যাতে প্রতিবাদ না করে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিন।